আসসালামু আলাইকুম। বেতন বোনাস নিয়ে শঙ্কা বাড়ছে শ্রমিক অসন্তোষ। শ্রমিকদের দাবি অন্তত 20 রমজানের মধ্যে তাদের বেতন বোনাস যেন পরিশোধ করা হয়। এ নিয়ে 50-60টি কারখানা বেতন বোনাসের বিষয়ে পত্রিকা সংবাদের মাধ্যমে জানা গিয়েছে যে 50-60টি গার্মেন্টস শিল্প কারখানার সঠিক সময় বেতন বোনাস দেওয়ার ব্যাপারে আশঙ্কা। আসলে আজকে যে কারণে আমি কথা বলছি সেটা হচ্ছে এদেশের কৃষক এবং শ্রমিক বাঁচলে এদেশ বাঁচবে। এখন সেক্ষেত্রে কৃষক যে পণ্য উৎপাদন করে সেই পণ্যের ন্যায্য মূল্য পায় না ঠিকঠাক মতো, সেখানে নানান রকমের ঝামেলা আছে। আর সেই পণ্য যারা বিক্রি করে, দোকানি, হকার, বেকার, মানে এরা হচ্ছে শ্রমিক। এই শ্রমিকদের সুবিধার কথা, অসুবিধার কথা আমাদের আমলে আনতে হবে এবং সেই সাথে যারা সরাসরি কারখানায় কাজ করছে, গার্মেন্টস শ্রমিক, অন্য তাদের কথাও চিন্তা করতে হবে। দেখুন, অনেক অভিযোগ আছে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসাকে 12টা বাজানোর জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো সেই ক্ষুদ্র ব্যবসাগুলো দখল করে এবং সেই ব্যবসা খেয়ে ফেলে। নতুন সরকার আসছে, নতুন সরকারের নীতিমালার মধ্যে সন্নিবেশিত করতে বলেছি, অন্তর্ভুক্ত করতে বলেছি। সেটা হচ্ছে যেন বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো কিছু আইটেমস আছে যেগুলো ক্ষুদ্র ব্যবসায়ীরা করে, সেই সব ব্যবসা সেফ করবে না। কারণ ওই ব্যবসাগুলো, ছোটো ছোটো আইটেমের ব্যবসাগুলো বড় বড় কর্পোরেট কোম্পানি, বড় বড় কোম্পানি করলে ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা মার খেয়ে যাবে। এটা সরকারের কী নীতিমালায় আছে কিনা, না থাকলে অন্তর্ভুক্ত করতে হবে। আর সামনে যেই রমজান, ঈদুল ফিতর, রমজানের ঈদ বলি আমরা, এখানে যেন প্রত্যেকটা শ্রমিক তার বেতন বোনাস যত সময়ে পায় সেই দাবি করছি। আপনারা জানেন বাংলাদেশে পালাক্রমে সরকার আসে, যদিও এর মধ্যে 17 বছর আওয়ামী লীগ একাই দেশ চালিয়েছে। তারা একসময় রাতের ভোট, একসময় ডামি ভোট, একসময় নানান রকম অজুহাত দিয়ে বারবার ক্ষমতা এসেছে এবং বলছে যে বিএনপি তো ক্ষমতা নির্বাচন করেনি। কিন্তু নির্বাচনের পরিবেশ বা নির্বাচন যে সুষ্ঠু হবে কিনা, কারচুপি হবে কিনা, যে সমস্ত সুপারিশগুলো আছে সেই সুপারিশগুলো না মেনেই আওয়ামী লীগ নির্বাচন করেছে। এখন আবার প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগকে ছাড়াই বিএনপি যে নির্বাচন করেছে, এরা তো আওয়ামী লীগ নির্বাচন বয়কট করেনি। আওয়ামী লীগ তো নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগকে নেওয়া হয়নি কেন? এটা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়াজ আসতে পারে। কিন্তু দেখুন, আমি এর আগেও একবার বলেছি যে এইবার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে একটা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল। কারণ মানুষ একটা বিরাট বড় ফ্যাসিবাদী চক্রের হাত থেকে বেঁচেছে, যেটা 5ই আগস্টে আমাদের দামাল ছেলেরা প্রমাণ করেছে। শুধু ছাত্র না, শ্রমিক, মানে হকার, বেকার, ছাত্রের বাবা, শিক্ষক, সবে মিলে যে ভুলটা করেছে আওয়ামী লীগ, সেই ভুলটার খেসারত তাকে দিতে হচ্ছে। এটি বাস্তবতা। হুটহাট করে আবার নির্বাচনে দাঁড়িয়ে একটা অশান্তি সৃষ্টি হবে বিধায় তাদেরকে এবারের মতো নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। এই সিদ্ধান্তটা ভালো হয়েছে। কিন্তু যারা এখন নির্বাচন করলো, আওয়ামী লীগ বাদে জামাত, এনসিপি, বিএনপি, সাধারণত এনসিপিকে মানুষ
জামাত বিএনপির সঙ্গে তুলনা করে, মানে পাশাপাশি উচ্চারণ করে, এটাও একটা কারচুপি। দেখুন, এনসিপি একটা রাজনৈতিক দল করেছে, তার বহু আগে আমাদের গ্রিন পার্টি রাজনৈতিক দল, তার বহু আগে আরও অনেক অসংখ্য দল আছে, শতাধিক দল আছে। কাউকে নিবন্ধন দেওয়া হয়নি, বা নিবন্ধন যে প্রক্রিয়া, নিবন্ধনের যে শর্তগুলোকে কঠিন করে রেখেছে, যার কারণে অনেকে আবেদনই করে নাই। কেউ আবেদন করেছে, তাদের ধারে কাছেও নির্বাচন কমিশন যায়নি। কিন্তু রাষ্ট্রীয় তত্ত্বাবধানে এনসিপিকে একটি বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে, এবং সেটা সরকার করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে। এই ডক্টর ইউনূস সম্পর্কে অনেক কথাই বলা হচ্ছে। সে যাবার আগে, ঠিক বিদায় নেবার 3 দিন আগে বা 7 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মধ্যে মানে অনেক অনেক বেশি অসম চুক্তি, যেগুলো আপনারা দেখবেন জাস্ট একটা দেশের জন্য এটা একটা নাভিশ্বাস। এবং সে তখন এটা বলতে পারতো যে আমি এই চুক্তিটা এখন করতে পারবো না, কারণ 2 দিন পরেই আমাদের সরকার পাল্টাবে, সেই সরকারের যারা আসবে তাদের সঙ্গে সম্ভাব্য আলোচনা করুন। কিন্তু তা তিনি করেননি। এখন উনি রাষ্ট্রীয় উদ্যোগে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের যে সাঙ্গপাঙ্গ, তাদের দলে, তাদের সরকারে যারা ছিলেন, সবাই মিলে রাষ্ট্রীয় উদ্যোগে এনসিপিকে একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজকে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী দেখলাম, কাউকে বড় বড় রাজনৈতিক দলকে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর ইনভিটেশন কার্ড দিচ্ছে, এবং এনসিপি মনে করছে তারা এখন প্রথম সারির একটা রাজনৈতিক দল, এবং বড় বড় রাজনৈতিক ইস্যুতে তারা কথা বলছে। নাহিদ বলছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে, বা তাকে ইমপিচমেন্ট করা হবে, বা তাকে গ্রেপ্তার করো ইত্যাদি। আমরা গ্রিন পার্টি বাংলাদেশ অত বড় দল না, কিন্তু আমরা মানে দ্যাট মিনস আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বড় হতে পারিনি, যার কারণে আমরা নিজেদেরকে বড় মনে করি, ছোট মনে করি না। কিন্তু প্রেক্ষাপট বিবেচনায় গ্রিন পার্টি বাংলাদেশ একটি ছোট দল। কারণ হলো এর বিস্তার লাভ ওইভাবে ঘটেনি। আমি প্রথমেই বলি, অনেকে হয়তো বলবেন যে আপনারা গ্রিন পার্টি বাংলাদেশের নিবন্ধনের জন্য চেষ্টা করেননি কেন। আমার দর্শক বন্ধুদেরকে আমি খুলে বলি যে আজকে যেহেতু আমার নতুন মিশন, আমি অনেক কিছু ব্যাখ্যা দিব, আর কি পর্যায়ক্রমে দিব, যে দেশে কেন দরিদ্র হয়, এদেশের কেন রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র কীভাবে নষ্ট হয়, এবং তাদের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য রাজনৈতিক নেতাদের মতো কি না, সেসব বিষয়ে কিন্তু আলোচনার সুযোগ আছে। আমি পর্যায়ক্রমে বলবো। তার আগে আমি এটা বলি যে একটি মানে দলকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতাদেরকে লালন করে তাদেরকে বড় করবার চেষ্টা করা হচ্ছে, তার নাম এনসিপি। এনসিপির নেতারা কিন্তু যাকে তাকে ইনভাইটেশন কার্ড দিচ্ছে না, কারণ তারা একটা বড় দল। তারা এখন সারা বাংলাদেশে তারা ছাত্ররা এত টাকা কই পেল যে তারা যখন তাদের দল উদ্বোধন করে তখনও কোটি টাকা খরচ করেছে, 5 স্টার হোটেলে ইফতার পার্টিও সেভাবে করেছে। হয়তো আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকী প্লাস ইফতার পার্টিও হবে, আজকে হয়তো ওইরকম একটা বড় সড়ো পরিসরে তারা করবে। কিন্তু এরা কোথায় খরচ পায়, টাকা পায়, সেই প্রশ্ন কিন্তু কেউ করে না। এখন দুর্নীতি দমন কমিশনে যে ফাইল জমা পড়েছে অসংখ্য, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে, কেউ উপদেষ্টা ছিলেন, পদত্যাগ করে এখন এনসিপিতে যোগ দিয়েছেন। কিন্তু দুর্নীতির অভিযোগ সবারই আছে, বিশেষ করে এনসিপি 2-1 বাদে। কিন্তু যে যখন লঙ্কা যায় সে রাবণ হয়, যার কারণে আমরা এই সলিড পলিটিক্সটা করি, আমরা চাঁদাবাজি করি না। কেন আমরা নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করিনি? যে ওখানে বলা আছে সারা বাংলাদেশে অন্তত পক্ষে 64 জেলা হলেও তার 2/3 মানে 21টা জেলায় বা উপজেলায় আমাদেরকে শাখা থাকতে হবে, এবং সেই শাখা শুধু যেমন তেমন শাখা না, সেখানে কার্যক্রম থাকতে হবে, সেখানে অ্যাডভান্স দিয়ে সেই অফিসের ভাড়া দিয়ে চালাতে হবে। এটা একটা ব্যয়বহুল ব্যাপার। এই ব্যয়বহুল ব্যাপারটা রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ফলে সে সাধারণ মানুষ রাজনৈতিক দল করতে পারবে না। এটা স্বাভাবিক, কারণ রাজনৈতিক দল করতে হলে তার
অনেক টাকা থাকতে হবে। এখন এই অনেক টাকাটা মানুষ কখন আর্ন করে? মানুষ অনেক টাকা আর্ন করে, বৈধভাবে অনেকে করে, অবৈধভাবেও অনেকে করে। তাই এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কালো টাকা পেশি শক্তি মুক্ত পরিবেশ নির্বাচন কমিশন দিতে পারবে না, পারে উনি এই পদ্ধতিতে। এবং সেই সূত্র ধরেই আমাদের নিবন্ধন এর আবেদন করিনি, এবং যারা যারা আমরা আবেদন করেছি তারা নিবন্ধন আসলে পাইনি। একটি দলের নিবন্ধনের ব্যাপারে অনেক কথা উঠেছিল, আমজনতার দল, আমরাও তাদের সাপোর্ট করেছিলাম, এবং সেই আমজনতার দলের নিবন্ধন শেষমেশ দিতে বাধ্য হয়েছে। আরেকটি দল আছে, সেটাও আম দিয়ে, আমজনতা না, সেটা হচ্ছে জনগণ সম্ভবত। এটা হলো যে ডেস্টিনির মালিক, যে উনি একটি দল করেছেন, রফিকুল ইসলাম। সেই দলের নিবন্ধন মানে সম্পূর্ণ প্রচার করে দিয়েছিল নির্বাচন কমিশন যে হ্যাঁ নিবন্ধন পাচ্ছে, কিন্তু পরবর্তীতে তাদেরকে কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি, মানে কোনো অভিযোগে সে আটকে দেওয়া হয়েছে। তো ডেস্টিনি সম্পর্কে আমার কিছু বলার নাই। ডেস্টিনিকে যদি মুখ চেপে ধরে না হতো, হয়তো ডেস্টিনি এদেশের মানুষের কল্যাণে কাজ করতে পারত। জানি না কি রাজনৈতিক উদ্দেশ্যে কীভাবে ডেস্টিনিকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছিল। সেই ডেস্টিনি এখন নতুন সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের, তারা কিছুটা হাত পা ছাড়া অবস্থায় নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছিল এবং নিবন্ধন হয়েও গেছিল। সেই ডেস্টিনি তারা এখন রাজনৈতিক দল করেছে, জনগণ পার্টি। হয়তো ভালো করবে, কিংবা কি করবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। কিন্তু এইরকম একটি পরিস্থিতিতে আমাদের গ্রিন পার্টি বাংলাদেশ মাঠে কাজ করছে। আমার বন্ধুরা বলল যে গ্রিন পার্টি বাংলাদেশের এখন আর কাজ কী, নিবন্ধনের অ্যাপ্লাই করেন নাই, আপনারা নিবন্ধন মানে এক অর্থে পান নাই, আপনাদের কোনো মানে কেউ নির্বাচনে দাঁড়ায় নাই। আমি ঢাকা 9 নির্বাচন করবার কথা ছিল, এবং ঢাকা 9 নির্বাচন করব, কিন্তু আপনারা জানেন যে পদ্ধতির নির্বাচন, সেখানে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণা আছে যে এত টাকা খরচ করতে পারবে, মানে সেটার একেবারে অ্যামাউন্টটা খুব কম তা না। ওই টাকা, অত পরিমাণ টাকা খরচ করার সাধ্য নেই গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে। তারপরেও আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে বলে এভাবে সেভাবে দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমি দেখলাম যে অন্য হেভিওয়েট প্রার্থীকে বেশ বিষোদ্গার করতে হবে। যেমন যে আপনারা দেখলেন মির্জা আব্বাসকে ধুয়ে দিল একেবারে, হ্যাঁ, পাটোয়ারি। তো এরকম করে কিছু বেফাস কথা বলে দিলে হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় একটা ফিগার হতে পারতাম বা পরিচিতি বাড়ত, অনেকে টপটপ বিকাশ করতো। আসলে ওই পদ্ধতিটা ঠিক আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। তাই কিন্তু ভবিষ্যতে জনগণের সাথে মিশে একাকার হয়ে জনগণের টাকায় জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে আবার হাত দিতে হবে। আমি মনে করেছি যে ওটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম, নির্বাচন করলাম না, এবং আমার পারিবারিক টানে ফরিদপুরে একে যে বড় ভাইকে কিছু সাহায্য করলাম, মানে বিভিন্ন ধরনের কলা কৌশল, আইটি সাপোর্ট, এসব। যাই হোক, তারপরে গ্রিন পার্টি বাংলাদেশের যিনি মহাসচিব ছিলেন এম মাসুদ, উনি কিছুদিন হলো একটু নিশ্চুপ আছেন। উনি অন্য কোনো দলে এখন পর্যন্ত জয়েন করেনি। সোনার বাংলা পার্টি নামে একটা দলের উনি একটা ব্যানারের নিচে দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা পরিষদ, এরকম কিছু, মানে এই ফেব্রুয়ারি মাসের। সেই ছবি দিয়ে সোনার বাংলা পার্টি থেকে নিচে সোনার বাংলা পার্টির ব্যানার লিখে ফেসবুকে পোস্ট দেওয়ায় অনেকে ধারণা করছেন যে এম মাসুদ বোধহয় সোনার বাংলা পার্টিতে জয়েন করেছেন। এমনটি না। আমি ব্যক্তিগতভাবে জানি যে উনি রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির ব্যানারে দাঁড়িয়েছিলেন, এবং সেই ছবিটাই ব্যবহার করে সোনার বাংলা পার্টির শিরোনাম লিখে পোস্ট করেছে। আমাকে কেউ ফোন করেছে যে আপনার মহাসচিব কি সোনার বাংলা পার্টিতে জয়েন করেছে? তা আমি বলেছি যে না, এখন পর্যন্ত এমন কোনো কথা আমি শুনিনি। তো যদিও আমরা গ্রিন পার্টি বাংলাদেশ, এই রাজনৈতিক দলটির একটি বৃহৎ কমিটি আছে, কমিটির সকল সদস্য
দেশে এবং বিদেশে, সেই সাথে ঢাকার বাইরে সবাই অ্যাক্টিভলি কাজ করছে। ঠিক সেইভাবে হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারিনি। আজ থেকে আমরা সেই সমস্ত বাংলাদেশের সমস্ত জেলা এবং উপজেলা ভিত্তিক যারা গ্রিন পার্টি বাংলাদেশ করবেন তাদেরকে বলবো, আমি অনুরোধ করব গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে, যে আপনারা একটু প্রচার করবেন, ভিডিও ফুটেজ পাঠাবেন। গ্রিন পার্টি বাংলাদেশ তো আসলে সাময়িকভাবে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য দল গঠন করেনি। গ্রিন পার্টি বাংলাদেশ দল গঠন করেছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা এবং বেকার সমস্যার সমাধান করা। আপনারা হয়তো বলবেন যে আপনি নিজেই তো বেকার, আপনি ব্যাংকে চাকরি করতেন, প্রায় 1,25,000 টাকা স্যালারি পেতেন। আপনি 2017 সাল থেকে এই 26 সাল অবধি আপনি দৌড়দৌড়ি করছেন, কিন্তু আপনি তো কোনো কুল কিনারা পাচ্ছেন না, নিজেই তো আপনি খেতে পারেন, আপনি কীভাবে বেকার সমস্যার সমাধান করবেন? হ্যাঁ, সেই কারণেই আমাকে অনেকে গরিবের রাজু বলে। আমার ফেসবুক আইডি আছে, সেখানে অনেকগুলি আইডি আছে যেগুলিতে গরিবের রাজু নামে আমি খ্যাত। তো একজন গরিবের পক্ষে গরিবের দুঃখ বোঝা সম্ভব। সেজন্য ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একজন গরিবের পক্ষে একজন গরিবের দুঃখ বোঝা সম্ভব না? সম্ভব। আমি গরিবের রাজু বলে পরিচিত এবং আমি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আমি একটি দল করেছি এই জন্য যে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য এবং বেকার সমস্যার সমাধান করার জন্য। যার কারণে এই দলটা তাড়াহুড়ো করে এভাবে নির্বাচনে যায়নি, কারণ আমাদের বেসমেন্ট, আমাদের ফাউন্ডেশনটা আমরা আগে তৈরি করতে চাই। দোয়া করবে না? জি। ফাউন্ডেশনটা তৈরি হলে এখানে মানুষ দলে দলে যোগ দিবে। আমি বেশ কয়েকবার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক থেকে ইনকাম করার মতো অবস্থায় পৌঁছে গেছিলাম। আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের বিষোদ্গার ঠিক সেইভাবে না, আমি বেশ চাপের মধ্যে রেখেছিলাম, আওয়ামী লীগকে চাপের মধ্যে রেখেছিলাম। আওয়ামী লীগের পতনের পরে যখন দামাল ছেলেরা 32 ভাঙিয়েছিল, আমি তখন প্রেস ক্লাবের হল রুমে দাঁড়িয়ে বলেছিলাম, তোমরা 32 কেন ভাঙবা? তোমরা যারা অন্যায় করছে তাদের 32টা দাঁত ভেঙে দাও। সবসময় আমি ন্যায়ের পক্ষে ছিলাম, কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগের ফ্যাসিজমের পক্ষে আমি বলতে চাচ্ছি যে আমার যখন দেখলাম যে ইসরায়েল, যখন দেখলাম যে ফিলিস্তিনির সাধারণ মানুষের উপর হামলা করছে, আমি একবার বক্তব্য রাখলাম, বললাম যে নেতানিয়াহু তো নেতা না, নেতানিয়াহু হচ্ছে খেতা। ঠিক সেরকম একটি বক্তব্যের কারণে আমার ফেসবুক 6 মাসের জন্য রেস্ট্রিকশন করা হয়েছিল। আমার যে ফেসবুক, তখন এই ফেসবুকটা আইডিটা যেটাতে একদম ইনকাম হওয়ার মাথায়, একদম সম্পূর্ণ মনিটাইজেশন হয়ে গেছে, সব কমপ্লিট, এই মুহূর্তে আমার ফেসবুকে রেস্ট্রিকশন আসলো 6 মাসের। আমি এই ফিলিস্তিনির সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে আমাকে আন্তর্জাতিকভাবে আমার ফেসবুকটাকে 6 মাসের জন্য নিষিদ্ধ করা হলো। দেন এর মধ্যে আওয়ামী লীগেরও হাত থাকতে পারে, জানি না। সেই পালা পরিবর্তনের পরে 2-3 মাসের মধ্যে আমার আইডি ফেরত পেলাম। দেখলাম যে ওখানে যে অ্যাচিভমেন্ট ছিল সবগুলো নতুন করে শুরু করতে হবে। এখনও আমার ফেসবুকের মধ্যে ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখা যায় যে রিপোর্ট সাম ইস্যু, সেগুলো কীভাবে মুক্ত হতে হবে সেটাও ডাক্তার দেখাতে হবে, এই বিষয়ে স্পেশালিস্ট দেখাতে হবে। এবং সেই সাথে ফেসবুক থেকে ইনকাম করার একটা সহজ পথ, সেই পথটা আমার বন্ধ হয়ে গেছে রাজনীতির কারণে। কিন্তু রাজনীতি আমি ছাড়তে পারি না, এই কারণে মানুষের অধিকারের জন্য কাজ করি এবং মানুষের এই অধিকারের জন্যই একরকম চাকরি ছাড়তে হয়েছে। এবং মানুষের কল্যাণে আমি প্রতিষ্ঠান দিয়েছিলাম, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান। 2006 সালে নাম দিয়েছিলাম বিমোচন। আপনারা জানেন বিমোচন নামের অর্থ হচ্ছে বিমোচন, দারিদ্র্য বিমোচন। কিন্তু সেই প্রতিষ্ঠানেও আমি ঠিকমতো দেখাশোনা করতে পারিনি বলে আমি চাকরি করতাম, আবার এক হাতে ব্যবসা করতাম, যার কারণে আমি ঠিকমতো মনিটর করতে পারিনি বলে আমাদের প্রতিষ্ঠানে যারা কাজ করতেন 2006 সালের কথা বলছি, তারা লাভ করতে পারেন নাই। প্রতিষ্ঠান থেকে মানুষ ঋণ নিয়ে পালিয়ে গেছে, আমরা ধরতে পারিনি। বিশেষ করে এর জন্য সম্পূর্ণ দায় আমার। আমি চাকরি করা অবস্থায় এটাকে মনিটর করতে পারিনি, ফলে কোটি কোটি টাকা লোকসান হয়ে যাওয়ার পরে আমি পথে বসার উপক্রম, চাকরি ছেড়ে, চাকরির বেনিফিট প্রায় 60 লাখ টাকা। সে সাথে আমার 3টা ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটগুলো বিক্রি করেছি। একটা ছিল পান্থপথে, একটা ছিল মধ্যপাড়া, একটা জোয়ার সারা, সেগুলো বিক্রি করেছি। এবং আমার এই 6 সাল থেকে 17 সাল পর্যন্ত আমি চাকরি করে যত টাকা আর্ন করেছি সেই টাকাগুলো দিয়ে আমার ঋণ শোধ করতে হয়েছে। আমার প্রায় 15-20টা ক্রেডিট কার্ড হয়ে গেছিলো, কেননা যে প্রতিষ্ঠান আমি দিয়েছিলাম আর্থিক প্রতিষ্ঠান, সেই আর্থিক প্রতিষ্ঠানের যারা ডিরেক্টর ছিল তারা আমারই বন্ধুবান্ধব, তারা প্রত্যেকেই কিছু কিছু করে ইনভেস্ট করেছিল। তো মোটামুটিভাবে
আত্মীয় স্বজন অনেক বিনিয়োগ করেছিল, তাদেরকে সবাইকেই আমি বিভিন্ন ব্যাংক লোন ক্রেডিট কার্ড এগুলো নিয়ে আগে পরিশোধ করেছিলাম, কারণ প্রত্যেকেই তাদের রুদ্ধ মূর্তি আমি ব্যাংকের আমার ডেস্কে বসে দেখতে পেয়েছি। অনেকে ব্যাংকে ছুটে আসতে যাচ্ছে, টাকা দাও নাহলে কমপ্লেন করে দেবো এই সেই। যাই হোক, সেই 6 সাল থেকে 17 সাল প্রায় কত বছর হবে, 10-11 বছর, হ্যাঁ, আমি যুদ্ধ করে দেখলাম ক্রেডিট কার্ডের টাকা কখনো কমে না। ক্রেডিট কার্ডে যা প্রতি মাসে দেই তাই হয়। বাধ্য হয়ে আমি এরই মধ্যে আমি যে দল করতাম নাগরিকক্ষের মান্না ভাই রাষ্ট্রদ্রোহী মামলায় জেলে গেলেন। তো তারপরে একটা থমথমে অবস্থার মধ্যে আমি সাইবারের দায়িত্বে ছিলাম, এই দলের গুরুত্বপূর্ণ পদে ছিলাম। বারবার অডিট এসে আমার ড্রয়ার চেক করে, কোনোভাবে হয়তো রাজনৈতিক কারণে আমার চাকরি চলে যাবে এরকম একটা লক্ষণ দেখা গেল। ম্যানেজার সাহেব বললেন আমাকে যে কী ব্যাপার, তোমার এখানে হাই ভোল্টেজের অত্যাধুনিক ক্যামেরা লাগানো হচ্ছে কেন, সরাসরি চেয়ারম্যান সাহেব দেখবেন, ইত্যাদি ইত্যাদি গুজব ছড়িয়ে গেলো শাখায়। তা আমি চিন্তা করলাম যে পরে আমি যদি এখন অবসর না নেই চাকরি থেকে, আর আমার চাকরি যদি চলে যায়, তাহলে আমার পিএফের টাকা আমি হয়তো অর্ধেক পাবো, কিন্তু গ্র্যাচুইটির টাকা মোটেই পাবো না। এরকম একটা ভয়ে, আমার টাকা মার যাওয়ার ভয়ে আমি চাকরি ছেড়ে দিয়ে, ভালো আছো? কেমন যাচ্ছে দুধের ব্যবসা? চাকরি ছেড়ে দিলাম এই জন্যই, যাতে চাকরি ছেড়ে দিলে আমাকে তো আর চেক করতে পারবে না, যার কারণে আমি 60 লাখ টাকা বের করতে পারলাম। কিন্তু ওই যে পিএফ গ্র্যাচুইটির টাকা বের করতে চেয়ে আমাকে আবার ওখানে রুদ্রমূর্তি হতে হয়েছে। সহজেই তো এখানে পিএফের টাকা দিলেও গ্র্যাচুইটির টাকা দেয় না, এরকম একটা মানে গুজব, এরকম একটা প্রচলন ছিল প্রিমিয়ার ব্যাংকে। তখন আমি বেশ অনেক কষ্টে, অনেক আমার পলিটিক্যাল এবং হিউম্যান রাইটসের পরিচয় ব্যবহার করে আমি সেখান থেকে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করি। এর মধ্যে অনেক কাহিনী আছে যেগুলো এখন আমি আর বলতে চাই না, যেহেতু ব্যাংকের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই, যেহেতু আমি ব্যাংকে চাকরি করেছি। বা পিএফ গ্যাসের টাকা পেয়ে আমি সঙ্গে সঙ্গে পাওনাদেরকে টাকা দিয়েছি এবং আমার ক্রেডিট কার্ডগুলো আমি শোধ করেছি। আমি একটা স্টেবল পজিশনে আসছি, কিন্তু আমার চাকরি ছেড়ে দিতে হয়েছে। ফ্ল্যাটগুলোতে যে টাকা পেত ব্যাংক, তাদের টাকাগুলো দিয়ে দেওয়া হলো এবং সেই ক্ষেত্রে আমি চাকরি হারালাম, আমি ফ্ল্যাট হারালাম 3টা, এবং সেই সাথে আমার বাস্তব আয় বলতে আর কিছু থাকলো না। তারপরেও আমি সংগ্রাম করে যাচ্ছি 17 সাল থেকে আজকে 26 সাল, মনে করেন যে আরও 10-11 বছর বা 8-9 বছর, 17 থেকে 26, হ্যাঁ, আরও 9 বছর আমি যুদ্ধ করে যাচ্ছি। এর মধ্যে অনেকেই অনেক রকম প্রলোভন দেখিয়েছে, অনেকেই চাকরি দিবেন ভালো, অনেকে ব্যবসা দিবেন, কিন্তু আসলে পলিটিক্যাল তকমা থাকার কারণে, আমার মধ্যে পলিটিক্যাল তকমা থাকার কারণে আমি সেইভাবে কোথাও যোগ দিতে পারিনি এবং ওই রকমভাবে কোনো অফারও আমার কাছে আসেনি। ফলে আমি একভাবে দেশের মানুষের জন্য যেমন কাজ করে যাচ্ছি একাধারে, আবার একাধারে সংসারের ঘানি টানছি, চড়াই উতরাই অবস্থা। বাসা থেকে আজকে প্রতিজ্ঞা করে বের হলাম যে এটা আমার নতুন অধ্যায়, যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পদ্ধতি এগুলো ভুলভালে ভরা, এবং সে সাথে আমাদের দেশের অনেক মেধাবী মানুষের চাকরি হয় না, অনেকেই বেকার সমস্যার সমাধান হয় না, অনেকেই দরিদ্র, অনেকেই দারিদ্র সীমার নিচে বাস করে। যে এরাও যা কাজ করে, এই কাজটা কায়িক পরিশ্রম, অনেক কষ্ট করে আয় করতে হয়, তাই না? তো এরকম আমি তো আর এই একটা কাঠমিস্ত্রি হতে পারবো না, কিংবা আমি রাজমিস্ত্রি হয়ে আমার জীবন কাটাইতে পারবো না। আমি বিজনেসের চেষ্টা করছি। আমাদের যারা বন্ধুবর পরিচিত মহল আছেন, তারা আমার রাজনৈতিক তকমা থাকার কারণে আমাকে ঠিকমতো ব্যবসা দেন না, এবং সেইগুলো নাম বলে বা তাদেরকে মুখোশ উন্মোচন করে আমি কাউকে ছোট করতে চাই না। ব্যবসাও আমাকে নিজেকেই করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি একটা ঝোলা কান্দে বেঁধে ব্যবসার অন্বেষণ হবে, এবং অনেকেই দেখছি যে বন্ধুবান্ধব যারা এই নির্বাচনের পরে সচিবালয়ে গিয়ে মন্ত্রীদের সঙ্গে দেখা করছে এবং মন্ত্রীদের সান্নিধ্য নেবার চেষ্টা করছে, কোনোভাবে এত তদবির বাণিজ্য করে কোনো টেন্ডার বা কিছু একটা করে জীবিকা নির্বাহের চেষ্টা করছে। কিন্তু আমিও চিন্তা করলাম যে এই তদবির বাণিজ্য, টেন্ডার, এইগুলো আমার দ্বারা হবে না। এইগুলো বৈধভাবে যদি একজনের উপকার করতে পারি সেটা ভালো, সেখানে আমি আমার বেনিফিট থাকবে না, জনগণের জন্য কাজ করতে পারি সেটা ভালো। কিন্তু আজকাল দেখেন, সৎ মানুষের কোনো মূল্য নাই।
আজকে যে নুরুল হক নূর তার দলে আমাকে ভাইস চেয়ারম্যান পদে অফার করেছিলেন, আমি তখন যাব, আমাকে একজন বললেন যে মানে এখন এই মুহূর্তে নুরুল হক নূরের দলে যাবেন। তা আমিও চিন্তা করলাম যে আচ্ছা দেখি না কিছুটা আমাদেরও নিবন্ধন হয় কিনা বা এই সেই। নুরুল হক নূর ঠিকই নির্বাচনে জিতেছেন এবং অনেক চড়াই উত্তর পার করে, যদিও নুরুল হক নূরকে গলা চিপায় তার প্রতিপক্ষরা গলা চিপে ধরেছিল, তাকে কোনো মতেই মাথা চারা দিয়ে দাঁড়াতে দেবে না। সোশ্যাল মিডিয়ায় আমরা খুব প্রতিবাদ করেছিলাম এবং নূরের পাশে ছিলাম, এবং নূর কিন্তু ওখান থেকে এমপি হয়ে এখন প্রতিমন্ত্রী হয়েছে। তো একটা জিনিস লক্ষ্য করবেন যে নূরের হোয়াটসঅ্যাপে কিন্তু এখন আর আগে কত পরামর্শ দিতাম, কত মেসেজ দিতাম, রিপ্লাই দিত নূর, একসাথে কত কথা বলেছি, ঘুরেছি। এখন নূর মন্ত্রী হওয়ার কারণে নূরের হোয়াটসঅ্যাপে যখন কিছু লিখি নূর রিপ্লাই দেয় না। তা আমি বাইদা ভাই আমাকে একজন বলল নূরের রেফারেন্স দিয়ে যে প্রতিমন্ত্রী হওয়ার পর সবার কথার উত্তর দেওয়াটা ডিফিকাল্ট, কারণ হাজার হাজার ফোন, হোয়াটসঅ্যাপ মেসেজ, নকিং, তারা পূর্বের যে নাম্বার এখানে একটা নাকাল অবস্থার মধ্যে আছে, যার কারণে জোনায়েদ সাকি তাকেও মেসেজ দিয়েছি, উনিও এখন প্রতিমন্ত্রী, ওনারও একই অবস্থা, যার কারণে আমি কাউকে ভয়ে আর ফোনই দিইনি, কারণ ফোনও তো ধরবে না নিশ্চয়ই। এরই মধ্যে আমরা একসাথে যে নাগরিক ঐক্য করতাম, সেই নাগরিক ঐক্যের একদিন একটা বাজেট অনুষ্ঠান প্রেস ক্লাবের সামনে, বাজেট অনুষ্ঠানে তখন মান্না ভাই বলছিলেন কোনো এক ব্যাংকারকে, সেই ব্যাংকারকে বলছিলেন যিনি কোনো না কোনো ব্যাংকের এমডি ছিলেন, তাকে বলছিলেন যে আমাদের দলে দুজন ইন্টেলেকচুয়াল আছে, একটা হচ্ছে ডক্টর জাহেদ, একটা হচ্ছে রাজু আহমেদ খান। ডক্টর জাহেদ আমার পরেই নাগরিক ঐক্যে জয়েন করেছে এবং তারপরে পরবর্তীতে সময় যখন হাতের কাছে এসে পৌঁছায় তখন সে দল ছেড়ে সংস্কার কমিশনে যোগ দেয় এবং সেই সংস্কার কমিশন থেকে এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন ডক্টর জাহেদ, প্রতিমন্ত্রীর মর্যাদায়। এবং সে পরে 2 দিন পরে নোটিশ পেলাম যে সে সরকারের স্ট্র্যাটেজি এবং পলিসি এ সমস্ত একটা দায়িত্ব পেয়েছে। তো আমি অতি উৎসাহে সেই জাহেদকে ইনবক্স করলাম হোয়াটসঅ্যাপে। বুঝলেন তো, একজন প্রতিমন্ত্রী মর্যাদায় উনি কি আমার হোয়াটসঅ্যাপ দেখবেন? উনি নো রিপ্লাই। আমি বললাম যে আপনাকে দেশ পলিসি এবং স্ট্র্যাটেজি এটার জন্য আমি আপনার হেল্প করতে চাই। ডক্টর জাহিদ তো এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তো আমার যে হোয়াটসঅ্যাপ রিপ্লাই এর কি আর উনি আর দেখার সময় আসে বলেন? ফলে ডক্টর জাহেদ আর কোনো নক করে না যে আপনারা কি আপনি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন, ভাবছি যে সে বুঝে আমাকে ডাকবে, রাজু ভাই আসবেন কিন্তু, ওমা সেই একসময় নাগরিক ঐক্যের দুজন ইন্টেলেকচুয়াল রাজু আর জাহেদ, এখন আমরা দুই মেরুর 2 বাসিন্দা। তো সে আর আমার ফোনও ধরে না, আর কোনো রিপ্লাইও নাই। তারপর আমি বলে রাখলাম এই যেমন জোনায়েদ সাকি, সে আবার পরিকল্পনা এবং আর্থিক বিষয়ের উপরে প্রতিমন্ত্রী হয়েছে, উনি তো আমার হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছে না। ফলে আমাকে এই সাধারণ মানুষের কাছে চলে আসতে হবে। সাধারণ মানুষ আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে, দাঁড় করেছে, এই সাধারণ মানুষের কাছেই আমি আবার ছুটে এসেছি। তো পরবর্তীতে আপনাদের আরও অনেক এপিসোডে আপনাদের নানান বিষয়ে শেয়ার করব, আমার উত্থান পতনের কাহিনী, তারপর মানুষের ব্যক্তিগত চরিত্রে আমি আঘাত করব না, কাউকে নিয়ে এভাবে সমালোচনা করবো। একটা জিনিসই বলতে চাই যে মানুষ বড়ই খারাপ। তো এই মানুষ বড়ই খারাপ, যার কারণে এর মধ্য দিয়েই আমাদেরকে চলতে হবে। গ্রিন পার্টি বাংলাদেশ যারা করেন এবং যারা করেন না, তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা নিজেদের আত্মকর্মসংস্থানের জন্য চেষ্টা করবেন। কারো কোনো দুঃখ দুর্দশা থাকলে, কারো কোনো অভাব অনটন থাকলে জানাতে পারেন আমাদেরকে। আমার কিন্তু ইউটিউব চ্যানেল বারবারই নষ্ট হয়। একটি চ্যানেল ছিল রাজু খান 71, এটাও নষ্ট হয়ে গেছে। নতুন করে খুলেছি রাজু 71, এটাতে আজকে এটা যাবে, আমার এই কথা এই ইউটিউব চ্যানেলে যাবে এবং সে সাথে আমার ফেসবুক আইডিতে থাকবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, একজন সজ্জন ব্যক্তি হিসেবে, একজন সৎ মানুষ হিসেবে আপনারা যদি আমার পাশে থাকেন, দেশের নেটিজেন, দেশের 16 কোটি মানুষ যদি আমার পাশে থাকে, তাহলে আমার সঙ্গে কোন সরকার বিট্রে করলো, কোন নেতা বিট্রে করলো,
কোন ব্যাংক বিট্রে করলো সেসব আর আমার বলতে হবে না, সব দুঃখ ঘুচিয়ে যাবে এবং সেই সাথে আমি দেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবো। আপনারা দেখেছেন বরাবরই আমি চেষ্টা করেছি সাধারণ মানুষের জন্য কম্বল বিতরণ করতে, ছাতি বিতরণ করতে, যদিও বা এগুলো কোনো না কোনো কোম্পানি বা কোনো কোনো ধনাঢ্য ব্যক্তির শরণাপন্ন হয়ে ফি বছর মানে গত বছর তো এরকম আমরা কম্বল টম্বল পাইলামই না, এবং সেই কোম্পানি যারা দিত তারা কিন্তু পরে আর দিল না, যেহেতু তাদের সঙ্গে রাজনৈতিক মতভেদ ছিল আমাদের। তো এই যে মানে এক ধরনের ফ্যাসিস্ট বিরোধী আচরণ রাজনৈতিক কর্মকাণ্ড করার কারণে আমি আমি আমার চাকরিটাও ধরে রাখতে পারিনি, যদিও আমি অনেক ব্যবসা বাণিজ্যের লস করেছিলাম। নিজস্ব লোকজন দিয়ে আমি আমার ব্যবসা পরিচালনা করতে 2-3টে অফিস, তারাও ঠিকমতো আমি ব্যাংকে থাকাকালীন সময়ে তারা ঠিকমতো মনিটর করতে পারেনি, যার কারণে এই যে একটা ভুল হয়ে যাবে বা একটা কারাপশন ঢুকে যাবে বা একটা অনিয়ম হবে সেটা প্রতিরোধ করার মতো সঠিক মন্ত্র আমাদের জানা ছিল না, যার কারণে ব্যবসাতে আমি কোটি কোটি টাকা লোকসান করেছি। তো এখন পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। আমি চেষ্টা করছি যে আমার গ্রিন পার্টিকে সক্রিয় করে বাংলাদেশের মানুষের কাজে যারা থাকতে পারে সেটা করব। অদূর ভবিষ্যতে আমরা যেন নিবন্ধনের আওতায় আসি সেই কাজটা করব, এবং যাতে করে মানুষের যে মানে সমস্যাগুলো এগুলো নিরূপণ করে সমাধানের রাস্তা বের করতে পারবো, এবং যারা কারেন্ট কোনো সরকারে আছে তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, তাদের ভালো কাজকে উৎসাহিত করব, সেই সাথে তাদের খারাপ কাজগুলো আমরা গঠনমূলক সমালোচনা করব। এই সুবাদে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গ্রিন পার্টি বাংলাদেশ এবং আরও অনেকগুলো রাজনৈতিক দল মিলে আমরা একটা পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল করেছি, এবং সেটা থেকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য সেই লক্ষ্য নিয়ে আমরা সারা ওয়ার্ল্ডে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ পেশ করেছি। নানান দেশে নানান রকমের রাজনৈতিক পট পরিবর্তন থাকবে। এর মধ্যে একটি বিষয় আমরা এস্টাবলিশ করতে চাই যে উই ওয়ান্ট পিস, আমরা শান্তি চাই এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন বলতে যে আমরা বিশেষ করে যেগুলো পছন্দ করি না সেটা হচ্ছে পরিবারতন্ত্র, রাজতন্ত্র, স্বৈরতন্ত্র। তো আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার স্বৈরতন্ত্রের তকমা দিয়ে তাদেরকে বিদায় করেছি, কিন্তু এখনও আমরা যাদেরকে নিয়ে বিদায় করেছি তাদের মধ্যেও কিন্তু পরিবারতন্ত্র আছে। কিন্তু এই পরিবারতন্ত্র রাতারাতি দূর করা যাবে না, কেননা যে ভালো ভালো কথাগুলো বলে তো তাদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে যাব, দুর্নীতির বিরুদ্ধে কাজ করব, কিন্তু তাদেরকে যদি বলি ভাই তোমরাও তোমাদের দলে পরিবারতন্ত্র রেখেছো, তখন হয়তো বিএনপি রাগ করবে, অন্য অন্য দল রাগ করবে, যাদের পরিবারের সদস্যরা তাদের দলের মধ্যে আছে। তাই আমি একসাথে সবাইকেই মানে নাড়াচাড়া দিতে চাই না, তবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে পরিবারতন্ত্র মুক্ত এবং কি বলে এটাকে স্বজনপ্রীতি, এলাকাপ্রীতি, এটা যেন রাজনীতি না থাকে, এবং সেই সাথে যাতে মেধাবীরা চাকরি পায় এবং মেধাবীদের উৎসাহিত করতে হবে, দুর্নীতি রোধ করতে হবে, এবং সেই সাথে মাদকের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। কিন্তু মাদকের বিরুদ্ধে আন্দোলন মানে পুলিশ যে স্টাইলে করে সেই স্টাইল নয়। পুলিশ যেমন যে অন্ধকার পাইলে যায় ধরে যারা গাঁজা খাচ্ছে, কিন্তু তারা কেন গাঁজা খাচ্ছে এবং এই গাঁজা কোন পথে আসছে এইগুলো কিন্তু সরকারিভাবে ওইভাবে তদারকি করা হয় না। কারণ আমরা দেখেছি যে মাদক সম্রাট বদি তাকে একবার আওয়ামী লীগ সরকারের আমলে তাকে নমিনেশন দিতে পারেনি, তাতে কি হয়েছে, তার স্ত্রীকে দিয়ে দিয়েছে। এবার এই সরকারের আমলে মাদক সম্রাট বদি জামিন পেয়েছে, এরকম গুজবও আমরা শুনছি। সত্যি মিথ্যা আইন বলতে পারবে। তো যাই হোক, প্রতিদিনকার খবরের সঙ্গে আমরা চোখ রাখছি এবং প্রতিদিনকার অসঙ্গতির সঙ্গে আমরা যুদ্ধ করছি এবং সেটা আপনাদের মধ্যে প্রচার করব। আমি নেক্সট টাইম হয়তো খুব শিগগিরই আবার একটি লাইনে আসবো, লাইভে নানান বিষয় নিয়ে কথা বলবো, এবং এখান থেকে আমাদের রুটি রুজিও বের করতে হবে। কারণ ফেসবুক কোম্পানিকে বলবো যে রেস্ট্রিকশন দিয়েছেন আমরা আইডিতে, সেই রেস্ট্রিকশনটা দয়া করে খুলে দেন। জনগণের কাছে যখন ব্যবসা না পাই, আমরা ফেসবুকের কাছে ব্যবসা চাইতে পারি যে ফেসবুক আমাদের ব্যবসা দাও। তো সেজন্য আমরা জনদুর্ভোগ যাতে কমাতে পারি, জনগণের সমস্যা নিয়ে মানুষের কাছে যাব, এবং সেইগুলো যদি ঠিকঠাক মতো ভিউ না হয়, অনেক সময় ভিউ কাটাল করে রাখা হয়, ভিউ হয় কিন্তু ভিউ দেখানো হয় না। মানুষ তো আমি আমার সমস্ত অসহায়ত্বের কথা আপনাদের কাছে তুলে ধরলাম। নেটিজেনদেরকে বলবো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন। আপনারা বুঝতেই পারছেন যে আমি একটি ব্যাংকে চাকরি করতাম, সেখানে আমার বেতন ছিল 1,25,000। ব্যাংকে চাকরি ছাড়তে বাধ্য হয়েছি, পলিটিক্যাল একটা চাপ ছিল। মান্না ভাই জেলে ছিলেন রাষ্ট্রদ্রোহী মামলায়, তখন আমার উপরে চাপ ছিল, চাকরি চলে যাওয়ার ভয় ছিল। আমি চাকরি ছেড়ে দিয়েছি, এক ঢিলে দুই পাখি মেরেছি। ব্যবসাতে লসও ছিল, সেখান থেকে কাভারেজ করার জন্য
আমি আমার 3টা ফ্ল্যাটও বিক্রি করে দিয়েছি, আমি আগেই বললাম। তো ফলে মাঝখানে যে শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়েছি, রক্তের সম্পর্কের অনেকেরই সম্পর্কে সবারই অভিযোগ আছে যে কেউ যখন পড়ে যায় তখন তার পাশে কেউ থাকে না। তো এরকম একটি দুঃসময়ের মধ্যে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে চড়াই উত্তরায় পার হচ্ছি। আমার মেয়ে ল অনার্স পড়ে, সে প্রতিদিন তাকে যাওয়া আসার ভাড়া দিতে হয় এবং তার সেমিস্টারের টাকা সে অনেকখানি জোগাড় করে টিউশনি করে, এবং সে সকাল বিকাল রাত দুপুর সে টিউশনি করে কষ্ট করে। কিন্তু ওইভাবে মেয়ে হয়তো ব্যারিস্টার হওয়ার আশা করছে, মেয়ে ব্যারিস্টারি করে এমন হতে পারে প্রথম মামলাটা আমার নামেও করে দিতে পারে, কারণ যে আমি তাদের সংসারের যত দুঃখ কষ্ট আমদানি করেছি। অনেকেই এত সহজ সরল সমীকরণ নিয়ে ভাবে যে আমি চাকরি ছেড়ে দিয়েছি। আসলে যে একটা পরিপ্রেক্ষিতে আমার চাকরি ছাড়তে আমি বাধ্য হয়েছি। আমাদের অনেক নিকটাত্মীয় অনেক সময় বলে যে ভাই ওর চাকরি মানে চলে গেছে, এবং খুব কাছের মানুষ বলে। আমার খুব কষ্ট হয় যে আমি 3 মাসের নোটিশ দিয়ে চাকরি ছেড়েছি যাতে নোটিশ পেয়ে দিতে না হয়। তো তারপরেও আমার অনেকে আত্মীয়স্বজন বলে ওর চাকরি মানে চলে গেছে। এটা আমার কষ্ট লাগে। এর মধ্যে রাজনীতি দায়ী, এর মধ্যে আমার ব্যবসাও দায়ী। ব্যবসা লস করে কোটি কোটি টাকা লস করে, সেগুলো কাভারেজ করা খুব কঠিন কাজ। আজকে আমি আমার কিছু শুভানুধ্যায়ী আছে, তারা দোকানপাট করে, তারা কিছু বাকি বত্তা দেয়, সেগুলো আমি এভাবে শোধ করি, কোনো মতে চলি আর কি। কিন্তু এখন একটি কথায় সামনে নিয়ে আজকে সকালে বেরোয়েছি, যাকে আমি বলেছি নতুন অধ্যায়। সেটা হচ্ছে যে আর্থসামাজিক উন্নয়নে মানুষের জন্য কাজ করতে হবে, নিজেও বাঁচতে হবে এবং এই দেশের বেকার সমস্যার সমাধানও করতে হবে। যার কারণে সরকারকে বারবার চাপ দিচ্ছি আমি যে আপনারা বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করেন, এখানে শিল্প কারখানা তৈরি করেন। সেই সাথে আজকে যে শিরোনাম এপিসোডের বেতন বোনাস নিয়ে সংখ্যা বাড়ছে, শ্রমিক অসন্তোষের সম্ভাবনা, সেখানে সরকার জন্য খুব কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়ে তাদেরকে বেতন বোনাস পরিশোধ করেন। এবং যে সমস্ত মালিকগুলো, গার্মেন্টসের মালিকগুলো বেতন না দিয়ে তো নয়সয় করছে, তাদের খোঁজ খবর নেন, তাদের কোথায় কি বিদেশে টাকা আছে কিনা, তাদের কি সয় সম্পদ কী আছে। তারা যদি শ্রমিকদের বেতন ঠিকঠাক মতো 2-3 মাসের রিজার্ভ রাখতে না পারে, সরকারের উচিত হবে তাদের এই গার্মেন্টস শিল্পের মালিকের কাছ থেকে 3 মাসের বেতন অগ্রিম কর্তন করে রাখতে হবে। যদি সেই ফ্যাক্টরির মালিক দিতে ব্যর্থ হয়, তাহলে এটা সরকার দিয়ে দেবে। এটা তো খুব কঠিন কাজ না, তবে এটা একদিনে সম্ভব না। এটা ধীরে ধীরে এই পরিশ্রমে হয়তো এই সরকার আসবে। তবুও যদিও এই সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বদনাম নেই, একটি জায়গায় একটু কমপ্লেন এসেছে। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে, উনি পেশাগতভাবে ব্যবসায়ী এবং উনি ঠিক প্রপারলি কোনো ব্যাংকার নন। ওনার যোগ্যতা অনুযায়ী উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারেন না। এই বিতর্ক কিন্তু এখন চাউর হয়েছে। আমি জানি না প্রধানমন্ত্রী এটা কোনভাবে দেখবেন। যিনি এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, তারও অনেক নেগেটিভ ইস্যুস আছে, যেগুলো মাথায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতো একটি মানে সমস্ত ব্যাংকগুলোকে যে তদারকি করবে, সেই ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের যে গভর্নর উনি হয়েছেন, এটা বিতর্কের সৃষ্টি করেছে। একসময় এরকম শাহাবুদ্দিন চুপ্পু যখন রাষ্ট্রপতি হয়েছিল, তখন কিন্তু প্রশ্ন উঠেছিল যে উনি বিচারপতি ছিলেন না, উনি ছিলেন বিচারক, অথচ উনি এখন বিচারপতিদের শপথ নেন। শাহাবুদ্দিন চুপ্পুর পর্ব চড়াই উত্তরে আপনারা সবাই জানেন। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি হয়েছেন, তার সম্পর্কে সবার সংখ্যা বেড়েছে। এই তারেক রহমানের এই সরকার, বিএনপি সরকার আবার নতুন করে আওয়ামী লীগের দেখানো পথে হাঁটছে কিনা। ইতিমধ্যে অনেক জায়গায় আওয়ামী লীগের অফিস আদালত খুলে দিচ্ছে, সেগুলো নিয়ে শঙ্কা বাড়ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন এই সরকার করছে কিনা। যদিও এই সরকার বলছে যে আওয়ামী লীগের পুনর্বাসন করা না করা আমাদের কি, যার রাজনীতি সেই করবে, যার গায়ে রক্তের দাগ নাই, ফৌজদারি অপরাধ নাই, সে যদি দল করতেই পারে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের দেখানো পথে যে তার ছেলে তারেক রহমান হাঁটতে পারে। তবে মাথায় রাখতে হবে এখানে যে ঢালাওভাবে যেন কোনো ফ্যাসিস্ট এবং যারা ফৌজদারি অপরাধ করছে তারা যেন কোনোভাবেই আবার রাজনীতিতে অনুপ্রবেশ করতে না পারে। সবাই ভালো থাকবেন। এসআর সিদ্দিক এবং এমডি হাসান যারা আমার কথা শুনছিলেন, এবং আগামী ভবিষ্যতে আরও বেশি করে শুনবেন। আরও নতুন চটকদার তথ্য নিয়ে আমি আপনাদের সাথে আসবো, দেখা করব, কথা বলবো। এবং এই দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা একটা প্রকল্প হাতে নেব। যারা নেটিজেনরা আমার কথা শুনছেন, তারা ঐক্যবদ্ধ থাকবেন। গ্রিন পার্টি বাংলাদেশ করেন আর নাইবা করেন, এই দেশের দরিদ্র মানুষকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করার চিন্তা আমাদের আছে, যাতে করে এই দেশের মানুষ আর গরিব না থাকে।
সে সাথে সরকারকে আমি এক ধরনের হুমকি দিতে চাই যে আপনারা এই আমলাতান্ত্রিক জটিলতা রোধ করে যেভাবে হোক বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করেন, ইন্ডাস্ট্রি করেন, যাতে কর্মসংস্থান বৃদ্ধি হয়। প্রয়োজনে সরকারি খরচে দেশের বেকার যুবকদের বিদেশে পাঠিয়ে দিয়ে তা বিদেশি রেমিটেন্স ফ্লো যাতে বাড়ে এবং দেশ জন্য একটি ধনী অন্ততপক্ষে একটা মধ্যবিত্ত ফ্যামিলির সংখ্যা বাড়ে, সেই চেষ্টা করবেন। সেই সাথে যত রাজনৈতিক জটিলতা আছে, প্রথমেই আপনি যেভাবে বিরোধী দলের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়েছেন, খেয়াল রাখবেন অনেক রাজনৈতিক দল আছে যারা অবহেলিত, তাদেরকেও খোঁজখবর নেন। তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এপিসোড।